মহাকর্ষ অভিকর্ষের গত ক্লাসে আমরা মহাকর্ষীয় প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য পড়ছি। মহাকর্ষীয় প্রাবল্য বলো কিংবা ক্ষেত্র প্রাবল্য, সেটার সূত্রগুলো দেখছি। আজকে আমরা বলবো হচ্ছে বিভব। বিভব শব্দটার সাথে ফিজিক্সের সকল জায়গায় একটা শব্দের সম্পর্ক আছে, বিভব রাশিটার সঙ্গে একটা রাশির সম্পর্ক আছে, সেটা হচ্ছে কাজ। তুমি মহাকর্ষীয় বিভব বলো, তড়িৎ বিভব বলো কিংবা চুম্বক বিভব বলো, যে কোনো বিভবের ক্ষেত্রে আমরা কার সম্পর্ক পাবো? কাজ। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে অসীম হতে একক ভরের, এটা একটা কিওয়ার্ড, একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দু হতে আনতে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজের পরিমাণকে মহাকর্ষীয় বিভব বলে। এখানে প্রথম কথা হচ্ছে আমরা একক ভরের বস্তুকে আনবো, যে কাজটা করব। কিন্তু এখানে তোমাদের মনে মনে একটা শব্দ অসীম হতে, এই শব্দটা একটু মনের মধ্যে কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে। এই শব্দটা পড়লেই মনে হয় কি বুঝাচ্ছেন স্যার অসীম হতে? গত ক্লাসে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র পড়াইছিলাম, মনে আছে স্যার? যেই জায়গা জুড়ে তার প্রভাবটা থাকতেছে, সে আকর্ষণ করতে পারতেছে যেই জায়গা জুড়ে, এই জায়গাটার বাইরে গেলে, ওই সীমানার বাইরে গেলে সে আর আকর্ষণ করতে পারবে না। তাহলে ওই ক্ষেত্রের বাইরের কোনো একটা বস্তু যদি এখানে থাকে, এর ক্ষেত্রের বাইরের সকল বিন্দুকে আমরা বলি অসীম। সীমানার বাইরে তো অসীম, ঠিক কিনা স্যার? সীমানার বাইরে চলে গেলেই অসীম। তাহলে সীমানার বাইরে থেকে একটা বস্তুকে যদি ভিতরে আনতে চাই, কোথায় আনবো আমরা? ধরো যে এ একটা পয়েন্ট আছে, এই বিন্দুতে নিয়ে আসবো। কাকে আনবো? একক ভর, লেটস সে 1 কেজি, 1 গ্রাম, ডিপেন্ডস অন তুমি কোন ধরনের একক সিস্টেমে কাজ করতেছো। ধরো এমকেএস পদ্ধতিতে কাজ করলে তোমাকে কেজি আনতে হবে, সিজিএস পদ্ধতিতে হলে তোমাকে গ্রাম আনতে হবে, বুঝতে পারছো? ব্রিটিশ পদ্ধতিতে হলে তুমি পাউন্ড আনবা, ঠিক আছে? সো এরকম তুমি চিন্তা করে আনবা। সো একক ভরের একটা বস্তু, তো অসীম হতে মানে ক্ষেত্রের বাইরে থেকে। অসীম হতে মানে কি বলবো? ফিজিক্সের ক্ষেত্রে অসীম হতে মানে কি? ক্ষেত্রের বাইরে থেকে। ক্ষেত্রের বাইরে থেকে যদি একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে, এই কোনো বিন্দুটা আমার এ, আমি তোমাদের গত ক্লাসে বলতেছিলাম মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং বিভব এগুলা ক্ষেত্রের ভিতরে স্পেসিফিক বিন্দুর জন্য হয়। এক এক বিন্দুতে এক এক প্রাবল্য, এক এক বিন্দুতে এক এক কি পাবো? যেমন আমরা বিভব পাবো। তাহলে এই ক্ষেত্রে একটা বিন্দু এ বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণ, যেই কাজটা আমাকে করতে হয়েছে, সেটাকে আমরা কি বলতেছি? মহাকর্ষীয় বিভব বলতেছি। তাহলে এখানে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, এম ভরের বস্তুকে আনতে কাজ করতে হয়েছে কত? ডাব্লিউ। তাহলে একক ভরের বস্তুকে আনতে কাজ করতে হয়েছে ডাব্লিউ বাই এম। ঐকিক নিয়মে যদি বের করি, মহাকর্ষীয় বিভবের সূত্র কি পাচ্ছি? ডাব্লিউ ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, কৃতকাজ ডিভাইডেড বাই ভর। ধরো বললো যে অসীম হতে 5 কেজি ভরের একটা বস্তুকে আনতে 100 জুল কাজ সম্পন্ন হয়েছে। মহাকর্ষ ক্ষেত্রের একটা বিন্দুতে 5 কেজি ভরের একটা বস্তুকে আনতে 100 জুল কাজ সম্পন্ন হয়েছে। তো 100 জুল উপরে বসাই দিবা, 5 কেজি নিচে বসাই দিবা, 1 কেজি, প্রতি 1 কেজির জন্য কাজ কতটুকু হয়েছে? 20 করে। তাহলে 20টাই হচ্ছে তোমার জুল পার কেজি। এই ইউনিটে আমার মহাকর্ষীয় বিভব পেয়ে যাব, বুঝছো? মহাকর্ষীয় বিভব অসীমে মহাকর্ষীয় বিভব শূন্য হয়। অসীমে তুমি নাড়াচাড়া করবা, এর দ্বারা কোনো কাজ হবে? অসীমে তো সে বল প্রয়োগই করতে পারতেছে না। যেখানে বল নেই সেখানে কাজ কি? কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টার আমরা পড়ছি না, কাজ ইকুয়াল টু বল ইন্টু বলের প্রয়োগের ফলে সরণ। তো বলই তো শূন্য, এখানে কাজ কি হবে? শূন্য। তো অসীম মানে হচ্ছে তোমার ক্ষেত্রের বাইরে। ক্ষেত্রের বাইরে মহাকর্ষীয় বিভব কি হবে? শূন্য হবে। কেন কি? কাজ শূন্য, বল নাই, কাজ শূন্য। আচ্ছা, মহাকর্ষীয় বিভব শর্টকাট লিখছি মহাবিভব। মহাকর্ষীয় বিভবের মাত্রা, এটা তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকে এটা মুখস্থ রাখে না, পরীক্ষার হলে ঘষাঘষি করতে থাকে। L স্কোয়ার tan ইনভার্স 2, এটা কি আসছে? L স্কোয়ার tan ইনভার্স 2। তারপরে মহাকর্ষীয় বিভবের একক হচ্ছে জুল পার কেজি। একক কি পেলাম? আচ্ছা, তো এবার আমরা মহাকর্ষীয় প্রাবল্য যে গত ক্লাসে পড়লাম ওইটা, আর মহাকর্ষীয় যে বিভব আছে এদের মধ্যে সম্পর্ক। সো একসাথে লিখে ফেলছে মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। ভেঙে ভেঙে বললে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক করছি। সম্পর্কটা কেমন? সম্পর্ক হচ্ছে তুমি যদি বিভবকে, তুমি মহাকর্ষীয় বিভবকে যখন কেন্দ্র থেকে দূরত্ব, আর কিন্তু আমরা কি বুঝাচ্ছি? আর সবসময় আমরা বুঝাই কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক কিনা স্যার? কেন্দ্র থেকে দূরত্বটাকে আমরা আর বুঝাই। তো আর এর মাধ্যমে যদি আমরা ডিফারেন্সিয়েট করলে ই পেয়ে যাব। কোনো কোনো জায়গায় এই ইটাকে এভাবেও লিখছে,
কোনো কোনো জায়গায় লিনিয়ারলি চেঞ্জ হলে ডেল ভি ডিভাইডেড বাই আরও লিখছে, এভাবেও লিখছে, বুঝছো স্যার? বাট কারেক্ট হচ্ছে আমার এটা সকল ক্ষেত্রে ইউজ করা যায় ডিফারেন্সিয়াল। আর আমরা গ্রেডিয়েন্ট পড়ছি না, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, বিভবের গ্রেডিয়েন্ট করে যদি ঋণাত্মক মান নিই, অর্থাৎ মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে আমরা মহাকর্ষীয় প্রাবল্য বলি। মহাকর্ষীয় প্রাবল্য কি? বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট। কেমনে গ্রেডিয়েন্ট করতে হয় আমরা জানি, বুঝতে পারছো? বিভিন্ন এমসিকিউতে যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? সো এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না, অনেক স্টুডেন্টই জানে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবারে দেখো স্যার, আমার বিভবের আরেকটা সূত্র আমরা কাজের মাধ্যমে বের করতে পারি। আমরা শোনো, আমি তোমাদেরকে বলছি ফার্স্ট পেপার পুরোটা শেষ হয়ে গেলে ফার্স্ট পেপারে যত রকম ক্যালকুলাস রিলেটেড সূত্র প্রতিপাদন, ক্যালকুলাসের ব্যবহার আছে, সেগুলো আমি একসাথে তোমাদেরকে পড়াই দিব, ঠিক আছে? সো ওই জন্য কেন পড়াচ্ছি, কারণ তোমরা ক্যালকুলাস ততদিনে একটু জানো, সূত্রগুলো একটা মুখস্থ করো, ভালো মতো করে শিখে ফেলো, তখন ফার্স্ট ইয়ারের শেষের নাগাদের আগে করে তোমাদের ক্যালকুলাস শেষ হয়ে যাবে। তখন আমি ওই ক্যালকুলাসটা ফিজিক্সে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ক্যালকুলাসের ক্যালকুলেশনগুলো সূত্রগুলো আসছে, সেগুলো সবগুলো প্রতিপাদন দেখাই দিব। সেই রকমই একটা সূত্র হচ্ছে তোমার মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। গত চ্যাপ্টারে কাজ শক্তি ক্ষমতার মধ্যে আমি বলছি মহাকর্ষীয় বল কোন ধরনের বল, পরিবর্তনশীল বল না স্থির বল? পরিবর্তনশীল বল। মহাকর্ষীয় বল এই যে ভূপৃষ্ঠ থেকে, ইভেন ভূপৃষ্ঠ কেন, পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠো, পৃষ্ঠ পর্যন্ত বাড়বে, তারপরে সেখান থেকে আবার কমবে, অর্থাৎ পরিবর্তন হয়। অথবা অন্যভাবে বলতে গেলে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে মহাকর্ষীয় বলের মানটা কমে, উপরে উঠলেও কমে, তাহলে পরিবর্তনশীল। ভূপৃষ্ঠ থেকে উপরে আর নিচের লেভেলে পরিবর্তনশীল। মহাকর্ষীয় বলটা তাহলে কি? পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কীভাবে বের করতে হয়? ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হয়। সো এটা ইন্টিগ্রেশন করলে আমরা এরকম কিছু একটা পাবো। এখানে R1 R2 কি তোমাদেরকে একটু দেখাই, পাশে জায়গা থাকলে একটু তোমরা চিত্রটা আঁকবা। ধরো কেন্দ্র থেকে একটা দূরত্ব হচ্ছে এইটা, তো এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে ধরো R2, সেই R1, এটাকে আমরা বলতেছি R1। এবার এইখান থেকে বস্তুটারে আরেকটু উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে উপরের দিকে যদি নিয়ে যাই কেন্দ্র থেকে, এবার টোটাল দূরত্বটাকে বলতেছি আমরা R2। তাহলে এই যে R1 থেকে R2 ব্যাসার্ধের বিন্দুতে নিয়ে যেতে, R1 ব্যাসার্ধের বিন্দু থেকে R2 ব্যাসার্ধের বৃত্তাকার ব্যাসার্ধের বিন্দুতে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ কাজটা করতে হবে সেই কাজের সমীকরণ হচ্ছে এটা, বুঝছো আমার কথা? তাহলে এটা কি বললাম, আমার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে, প্রথমে ছিল R1, বস্তুটাকে এখন আমি R2 তে নিয়ে গেছি, কেন্দ্র থেকে দূরত্ব হয়ে গেছে R2, তাহলে R2 মাইনাস R1। এবার তোমরা বলতে পারো স্যার এটা কি সবসময় এদিক থেকে বাইরের দিকে যাবে? নট নেসেসারিলি, উল্টাও হইতে পারে স্যার। বাইরে থেকে ভেতরে আসতে পারে, ভেতর থেকে বাইরের দিকে যেতে পারে, ওই ব্যাসার্ধ থেকে কেন্দ্র থেকে বাইরের দিকে যেতে পারে, ভেতরের দিকেও আসতে পারে। বাইরের দিকে গেলে হবে তোমার ঋণাত্মক কাজ, ভেতরের দিকে আসলে বলে না কথা, মহাকর্ষ বল দ্বারা ভেতরের দিকে আসলে ধনাত্মক কাজ, সে টানতেছে এদিকে, ভেতরের দিকে আসছে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? ধনাত্মক হবে। আর বাইরের দিকে নিয়ে গেলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? ঋণাত্মক হবে। বুঝছো স্যার? তো এটাতে ক্যালকুলেশন করে ফেলে তুমি অটোমেটিক ডাব্লিউ এর মানটা নেগেটিভ পেয়ে যাবা, বুঝতে পারছো? এবারে একক ভরের বস্তুর উপরে কৃত কাজ, আমরা যদি স্যার এম্বরের বস্তুর উপরে কাজ করি, দেখো এখানে কে কাজ করতেছে? পৃথিবীর ভরটাকে আমরা ক্যাপিটাল এম বলতেছি, পৃথিবীর বলটাকে আমরা ক্যাপিটাল এম বলতেছি। সূত্র পড়ার সময় আমরা বলছিলাম, ঠিক না? অভিকর্ষজ ত্বরণের সূত্র পড়ার সময়। তো তাহলে এই ক্যাপিটাল এমটা আমরা পৃথিবীর ভর বলতেছি, বা পৃথিবী না হোক যেই কোনো একটা বস্তু যার ক্ষেত্রের ভরটাকে আমরা ক্যাপিটাল এম বলতেছি, সেখানে আমরা কাকে নিয়ে আসতেছি? স্মল এম এর বস্তুটাকে নিয়ে আসতেছি, স্মল এম এর বস্তুটাকে নিয়ে আসতেছি। তো এই স্মল এম এর বস্তুটাকে নিয়ে আসতে কৃতকাজ যদি এটা হয়, এম এর পরিবর্তে যদি 1 কেজি ভরের বস্তু নিয়ে আসি, বা 1 গ্রাম মানে একক বস্তু নিয়ে আসি, একক ভরের, আমি যে সিস্টেমে ক্যালকুলেশন করতেছি, যেই একক সিস্টেমে ক্যালকুলেশন করতেছি, সেই একক সিস্টেমের একক ভরের বস্তু নিয়ে আসলে আমি এখানে স্মল এম এর জায়গায় 1 বসাই দিতে পারি না স্যার? পারি কি না? সো একক ভরের বস্তুর জন্য কৃতকাজ আমরা এটা পেলাম। এবার বলতেছি বিন্দুটা R2 থেকে R1 থেকে R2 তে না নিয়ে গিয়ে আমরা অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসবো। অসীম থেকে কোথায় নিয়ে আসবো? এই যে এই পাশে একটু খেয়াল করো স্যার, এদিকে আমরা দেখাই, এই পাশে চিত্রটা একটু মুছে দেখাই তোমাদেরকে। আমাদের একটা বস্তু অসীমে আছে, সেখান থেকে এই যে আর ব্যাসার্ধের দূরত্বে নিয়ে আসতেছি, এই যে আমাদের আর ব্যাসার্ধ, এটা আমাদের কেন্দ্র থেকে আর ব্যাসার্ধে নিয়ে আসতেছি ক্ষেত্রে।
এটা আমাদের বস্তুটার ক্ষেত্রের বস্তুটা এখানে নিয়ে আসতেছি স্যার, এখানে ভিতরে নিয়ে আসতেছি আর ব্যাসার্ধে নিয়ে আসতেছি, অসীম থেকে নিয়ে আসতেছি। এখানে টোটাল ডিস্টেন্সটা কিন্তু আমাদের অসীম, বুঝতে পারছো? টোটাল ডিস্টেন্সটা অসীম। তো এখানে আমার R1 ইনিশিয়াল পজিশনটা তোমার অসীম বসাই দিছি, আর 2 এর জায়গায় স্মল আর বসাই দিছি। দেখো অসীম হতে আর ব্যাসার্ধে আনতে কৃতকাজ, ক্ষেত্রের ভিতরে আর ব্যাসার্ধে আনতে আর কি, ওই ভরটার যে মহাকর্ষীয় ক্ষেত্রে আছে মহাকর্ষীয় ক্ষেত্রের আর ব্যাসার্ধে আনতে কৃতকাজ। W = -gm, R2 এর জায়গায় আর বসছে, R1 এর জায়গায় অসীম বসছে, 1/, অসীম মানে ম্যাথের মধ্যে শূন্য, এটা আমাদের শূন্য হয়ে গেছে, তাহলে এখানে 1/r -gm/r পেলাম, ঠিক না? এবার বলো তো এইটা পুরোটা আমার বিভবের সংজ্ঞা না স্যার? অসীম হতে একক ভরের বস্তু ক্ষেত্রের কোনো বিন্দুতে, ক্ষেত্রে কোনো বিন্দু মানে কি আর ব্যাসার্ধের দূরত্বের বিন্দুতে আনছে, ঠিক না? আনতে যে পরিমাণ কাজ সেটাকেই আমরা বিভব বলতেছি না? তাহলে ইহাই মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভবের একটা সূত্র পেয়ে গেলাম, কি পাই নাই? বুঝতে পারছো স্যার? মহাকর্ষীয় বিভবের পুরো আলোচনাটা তোমাদের মাথায় ঢুকছে? ঢুকছে স্যার? ভেরি গুড। কয়টা বাজে বলো তো? 45। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তোলা তো হয়ে গেছে, আগে তুলে ফেলছি আমরা। বিভব নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? বিভব খুবই সিম্পল স্যার। এই যে আমার বিভবের একটা সূত্র W দেওয়া থাকলে W/, ভর করে ফেলবো। বিভবের আরেকটা সূত্র এখানে কি পেলাম আমরা? -gm/r। জি হলো মহাকর্ষীয় ইউনিভার্সাল যে কনস্ট্যান্টটা আছে ওইটা, আর ক্যাপিটাল M হচ্ছে তোমার ক্ষেত্রের ভর, যার ক্ষেত্র তার ভরটাকে আমরা ক্যাপিটাল M বলতেছি। আর হইল ওই যে ক্ষেত্রের কেন্দ্র থেকে শুরু করে আর দূরত্বে, ঠিক আছে না স্যার? পৃথিবী থেকে শুরু হলে পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে পৃথিবীর ক্ষেত্রের একটা বিন্দুতে আর দূরত্বে আমরা কনসিডার করব, ঠিক আছে স্যার? ওকে ওকে স্যার। এবারে আমরা কোন একটা সুষম নিরেট গোলকের বিভিন্ন অবস্থানে বিভব এবং প্রাবল্য দেখব। সুষম নিরেট গোলকের তো একটা ভর আছে, ঠিক না? সুষম নিরেট গোলকের বিভিন্ন অবস্থানে আমরা বিভব এবং প্রাবল্য দেখব। উপরে হেডিং দাও, সুষম নিরেট গোলকের। সুষম নিরেট গোলকের বিভিন্ন অবস্থানে প্রাবল্য ও বিভব। লিখো, ক নম্বরে লিখবো সুষম নিরেট গোলকের বাইরে। সুষম নিরেট গোলকের বাইরে কোন বিন্দুতে, প্রথমটা হচ্ছে এটা ক নম্বরে। দেখো স্যার, সুষম নিরেট গোলক হচ্ছে আমাদের এটা থেকে সুষম নিরেট গোলক থেকে বাইরের একটা পয়েন্ট নিলাম স্যার। এই পয়েন্টের জন্য আমরা প্রাবল্য বের করতে চাচ্ছি। এই পয়েন্টটা, এইটাকে টোটাল আমরা কি বলে ফেলতে পারি? স্মল আর বলে ফেলতে পারি। ভেঙে যদি আমরা লিখতে চাই তাহলে এইটুকু হচ্ছে গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর এইটুকু হচ্ছে আমাদের এইচ ডিস্টেন্সে আছে স্যার। সো এখানে আমরা বিভব দেখব v = -gm/r। অন্য ভাষায় যদি আমরা বলি v = -gm/r + h। পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করা যায়, পৃথিবী একটা সুষম গোলক না? অনেকটা ধরা যায়, পুরোপুরি গোলক না, তারপরেও গোলক ধরে ফেলা যায়।
GM divided by R plus H whole square. লিখছো? এবারে লিখো পৃষ্ঠে। আমরা বাইরের কোন বিন্দুতে করছিলাম, এবারে করবো হচ্ছে আমাদের পৃষ্ঠে। দেখো পৃষ্ঠে কেমনে করি। এই আমাদের গোলক, সবাই দেখতে পাচ্ছ, এই আমাদের গোলক। হ্যাঁ, গোলকের পৃষ্ঠের উপরে কোনো একটা পয়েন্ট নিব স্যার। ধরো যে এই যে পৃষ্ঠের উপর একটা পয়েন্ট এটা নিলাম, তো এখান থেকে আমাদের ডিস্টেন্স কত? ক্যাপিটাল আর। তো এখানে আমাদের বিভব কত হবে? বিভব খুবই সহজ। এখান থেকে আমাদের বিভব হবে V ইকুয়াল টু GM ডিভাইডেড বাই R। মাইনাস তো অবশ্যই থাকবে, মাইনাস GM ডিভাইডেড বাই R, ক্যাপিটাল GM ডিভাইডেড বাই ক্যাপিটাল R। ব্যাসার্ধ দিয়ে হয়ে যাবে স্যার। প্রাবল্য E ইকুয়াল হবে হচ্ছে তোমার GM ডিভাইডেড বাই R স্কোয়ার। তারপর গ নম্বরে দেখো, ওটা ছিল পৃষ্ঠে, আমরা বাইরে দেখলাম, পৃষ্ঠে দেখলাম। এবার নিরেট গোলকের অভ্যন্তরে দেখতে হবে। এবারে আমরা দেখব অভ্যন্তরে। এইটা চিত্রটা একটু দেখো স্যার, অভ্যন্তরের চিত্রটা একটু দেখো। তো যারা এই পাশে আছো তাদের দেখতে সমস্যা হচ্ছে, তাই আমি এদিকে চিত্র রাখতেছি। চিত্রটা একটু দেখো স্যার। এই যে আমাদের পুরা এইটা, এখানে যদি আমরা অভ্যন্তরে একটা বিন্দু কনসিডার করি, এটা আমাদের কেন্দ্র। অভ্যন্তরে একটা বিন্দু কনসিডার করলে, এই দেখো অভ্যন্তরে একটা বিন্দু কনসিডার করলে এখানটা ছোট্ট বৃত্ত ধরতে পারি স্যার, ছোট্ট গোলক ধরতে পারি। ঠিক আছে, এই ছোট্ট গোলকটার ব্যাসার্ধটাকে আমরা স্মল আর বলতেছি, আর অ্যাজ ইউজুয়াল আমাদের বড় গোলকটার ব্যাসার্ধটাকে আমরা ক্যাপিটাল আর বলতেছি। কেমন স্যার? তাহলে আমাদের বিভব কি হবে জানো? বিভব V ইকুয়াল GM3 ক্যাপিটাল আর স্কোয়ার, GM3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2R কিউব। ঠিক আছে, এরপর প্রাবল্য। GM বাই ক্যাপিটাল R কিউব ইন্টু স্মল আর। GM বাই ক্যাপিটাল R কিউব ইন্টু এদিকে ছোট্ট করে স্মল আর আছে। সো এটা আমাদের প্রাবল্য। এখানে কিন্তু আমরা প্রত্যেকটার বিভব এবং প্রাবল্য দেখাচ্ছি প্রত্যেকটা কন্ডিশনে। ঠিক আছে স্যার, বুঝতে পারছো সবাই তোমরা? আমরা তাহলে একটা সুষম নিরেট গোলকের জন্য বিভিন্ন অবস্থানে, বাইরে হলে
বাইরের কোনো বিন্দুর জন্য কেমন করে সূত্র বসাবো, পৃষ্ঠের কোনো বিন্দুর জন্য কেমন সূত্র বসাবো, আর অভ্যন্তরের কোনো বিন্দুর জন্য কেমন সূত্র বসাবো দেখাইছি। বুঝতে পারছো আশা করি। তো মোটামুটি মহাকর্ষীয় বিভব প্রাবল্য নিয়ে যা যা কথাবার্তা তোমাদের সিলেবাসের অংশ আছে সব কিছু বলে ফেলছি। নেক্সট দিন আমরা প্রবলেম সলভ করব, তারপর মুক্তিবেগ আর কৃত্রিম উপগ্রহ, এই দুটো জিনিস আছে। চ্যাপ্টার প্রায় শেষের দিকে, ইম্পর্টেন্ট পোর্শনের অর্ধেক শেষ, আর বাকি অর্ধেক আছে। সবাই তাহলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকে দুটোই, আল্লাহ হাফেজ।